নমস্কার, শুভ মহালয়া। পুজো তো আর 6 দিন বাকি। তো এই ভালো যে সময়টা, পুজো মানেই তো খুশি, হ্যাপিনেস। তো এই হ্যাপিনেস, এই খুশির মুহূর্তে আমরা আরেকটি খুশির খবর নিয়ে এসেছি অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। সেটা হলো যে অনেক দিন অপেক্ষা হয়েছে, ডিলে হয়েছে। এবার সার্ক মানে বাংলাদেশের যে গভর্নমেন্ট সিটস গুলো থাকে ইন্ডিয়ার জন্য, যে সিটস গুলো ছিল তার রেজাল্ট বেরোতে এবার বিভিন্ন কারণের জন্য, আমরা জানি কারণগুলো, ডিলে হয়েছে। কিন্তু ফাইনালি যে খুশির খবর হচ্ছে অ্যাসপায়ারিং লাইফের ঋষিতা মাইতি ফার্স্ট লিস্টে সিরিয়াল নাম্বার 2 তে এসছে। আচ্ছা, আমি কথাটাকে সত্যি বললাম না মিথ্যে? দেখা যাক লিস্টটা। আশা করি সবাই দেখতে পাচ্ছেন লিস্টটা। ফার্স্ট লিস্টে সিরিয়াল নাম্বার 2 তে রয়েছে অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের ঋষিতা মাইতি। ঋষিতা সম্পর্কে কিছু বলার আগে আমার মনে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো একটি মেয়ে, খুব ভালো একটি মানুষ, এবং ওর বাবা টিচার, এবং ওনাদেরকে আমরা দীর্ঘদিন ওনার যে খুঁড়তো যাচ্ছে ভাইরাও আমাদের থ্রু দিয়ে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজের কাছে ঋষিতার যখন এসেছিল, ঋষিতা আমাদের কাছে ভর্তি হতে, অ্যাডমিশন নিতে, ওর মাথায় বোধহয় সার্ট ব্যাপারটা তখন ক্লিয়ার ছিল না। ও এসেছিল প্রাইভেট কলেজে, ওর ভাইরা বা দাদারা যেরকম ভাবে ভর্তি হয়েছে ওরকম ভাবেও ভর্তি হতে। ওর মার্কস দেখে আমরা সবাই ভীষণ স্পিচলেস ছিলাম, স্পেল বাউন্ড। তখন ওর বাবা মিস্টার প্রবীর মাইতি, প্রবীর দাকে আমরা এখন প্রবীর দাকে বলি, একটা ফ্যামিলির মতো তো উনি, তো প্রবীর দাকে আমরা বলি যে আমরা কেন আপনি ট্রাই করছেন না সার্কের জন্য, লেট আস অল be united and apply for SARC quota for ঋষিতা। তো ওনাকে আমরা পুরো বিস্তারিত বোঝাই যে সার্ক ব্যাপারটা কি এবং হবে কি হবে না। আমরা বললাম দেখুন, এজ এ কনসালটেন্ট আমি কখনো 100% শিওরিটি দিতে পারবো না যেটা হবে, এটা খুব ভুল হবে। কিন্তু ওর যে মার্কস ছিল সেই মার্কস অনুযায়ী লেট আস অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করার পরে যখন দীর্ঘদিন হয়ে যাচ্ছে, বিভিন্ন নিউজ আসছে, 8 জনের ডকুমেন্টস নিয়ে প্রবলেম, 10 জন নিয়ে প্রবলেম, বিভিন্ন কথা, বিভিন্ন কনসালটেন্ট বিভিন্ন কথা বলছে, দুটো দেশের মধ্যে একটা ডামাডোল চলছে যে কি হবে, প্রচুর ইনভেস্টিগেশন চলছে, অনেক কিছু চলছে। ঋষিতা বাবা অনেক সময় হতাশ হয়েছে। ঋষিতাকে আমি এটাও দেখেছি আজকাল হোয়াটসঅ্যাপে তো সবাই সুন্দর ছবিতে ঋষিতা ব্ল্যাক ডিপি করে রেখেছে। ঋষিতা তুই এত কেন ভাবছিস? আমরাও খুব ভাবছিলাম যে কি হবে, কেন কি, যে কনসালটেন্ট আমি বলতে পারি না যে 100% হবে কি হবে না, কেউই বলতে পারে না। কিছুটা বোধহয় উপরওয়ালার উপর ছাড়তে হয়। যতই ভালো রেজাল্ট থাক, কখন যে কি মুহূর্তে কি হয়ে যায় কেউ বলতে পারে না। কিন্তু এই সবকিছুর অবসান ঘটলো এবং খুব ভালোভাবে ফার্স্ট লিস্টে সেকেন্ড নামে যখন আমরা দেখলাম, মানে ঋষিতার ফ্যামিলি যতটা আনন্দ পেয়েছে অতটাই কিন্তু এজ এ কনসালটেন্ট আমরা পুরো অ্যাসপিরিং লাইফের সব সদস্যরাই অতটাই আনন্দ পেয়েছি। তো আর বেশি না দেরি করে আমি ঋষিতাকে নিয়ে আসছি আমাদের লাইভে, এবং সঙ্গে আছেন আরো একটি চমক, ঋষিতার বাবা মিস্টার প্রবীর মাইতি। প্রথমে আনছি ঋষিতাকে। ঋষিতা, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ঋষিতা, আগে একটু বল তোর কোন স্কুলে পড়াশোনা, 10 আর 12টা, এটা আগে একটু সবাইকে বল। কেন কি স্কুলেরও তো তুই একটা খুব বড় জায়গা, একটা প্রশংসার জায়গা, স্কুলে টিচার ফ্যাকাল্টি তারাও যদি আজকে লাইভে দেখছে, তুই তো একটা স্কুলেরও মুখ উজ্জ্বল করলি, তাই না? তারপরে তো প্যারেন্টস আছেই, আমরা আছি, সবাই আছে, কিন্তু তোর বেস যেখানটা তৈরি হয়েছে, তোর 10 এবং 12 এই দুটো স্কুলের নাম বল এবং কোন জায়গায়, এটা একটু বল। আমি ক্লাস 10 এবং 12 দুটোই মঙ্গলামারো মঙ্গলা একাডেমি, ইস্ট মেদিনীপুর, ওখান থেকে কমপ্লিট করেছি, যেটা কোইন্সিডেন্সিয়াল আমার বাবার স্কুল। তো আমি 10-12 ওই স্কুল থেকেই কমপ্লিট করেছি। তো বাবা তো টিচার, ঋষিতা ওই স্কুলেরই? আমার বাবা ওই স্কুলেরই এইচএম। আচ্ছা, কখনো কি এক্সট্রা কোনো সুযোগ পেয়েছিস বাবা এইচএম হওয়ার? না, বাবা খুব স্ট্রিক্ট, একটা স্টুডেন্ট হিসেবে তোকে দেখতো? না, বাবা বাড়িতে একরকম, স্কুলে একদম খুবই স্ট্রিক্ট, খুবই। বাবা আমার ক্লাসও নিত, বাবা ম্যাথসের টিচার। হ্যাঁ। তো বাবা আচ্ছা ঋষিতা, দীর্ঘদিন অপেক্ষা হয়েছে, সার্কের রেজাল্ট এতটা ডিলে হয় না। তোর ডিপি কালো হয়ে গেছে, তোর ছোট ছোট মেসেজ গুলো আমার এখনো মোবাইলে আছে, সারা জীবন থাকবে। তোর এই টেনশনটা, এই হতাশাটা, এই দিনগুলোর পরে এই যে রেজাল্টটা যখন দেখলি, এই ফিলিংসটা সবাইকে শেয়ার কর। কেমন ছিল ফিলিংসটা?
অনেকটাই দেরি হয়ে গেছিল। তো একটা ওয়েটের লিমিটেশন থাকে। প্রথমে ভাবতাম 3 মাস 4 মাস, দেন ওটা হতে হতে ভেবেছিলাম যখন অন্যান্য কান্ট্রির জন্য লিস্টটা চলে এলো, তো তারপর প্রচন্ড ডিপ্রেসড হয়ে গেছিলাম যে লিস্টটা আসবে কিনা। তো ম্যাডাম, স্যার, আপনারা সবাই প্রচুর ভাবে আমাকে এনকারেজ করেছেন যে না, আসবে, লিস্টটা আসবে। তো দেন এতদিন পর যখন লিস্টটা আমি দেখলাম, হঠাৎ করে আমি ছাদে গেছিলাম, হঠাৎ করে আমি ওয়েবসাইটটা খুলে দেখলাম লিস্টটা চলে এসছে। তো আমি চিৎকার করে বাবাকে বললাম যে লিস্টটা চলে এসছে, আর খুব খুব আনন্দ পেয়েছিলাম। আচ্ছা ঋষিতা, কবে থেকে এই স্বপ্নটা ছিল ডাক্তার হওয়ার? হ্যাঁ, এটা 11-এ যখন উঠলাম তখন থেকে ভালো লাগতো, বায়োলজি ভালো লাগতো, যদিও আমি ম্যাথসেও ভালো ছিলাম, দুটোই ভালো লাগতো। তারপর যখন হেল্প হলো, ইচ্ছেটা আরো বাড়লো যে না, এটা করা যায়, মানুষের পাশে ডক্টর হিসেবে যতটা থাকা যায় অন্যান্য কোনো প্রফেশন থেকে থাকা যায় না। তো হ্যাঁ, 12 থেকেই বেশি পরিমাণে এটা ইচ্ছেটা আরো বাড়লো, দেন এখনো সেই ইচ্ছে। তো অনেক বড় জার্নি তোকে পার হতে হবে, অনেকগুলো বছর সামনে আছে, খুব ভালো ক্যারিয়ার আছে তোর সঙ্গে। আবার আমি ফিরে আসবো, কিন্তু একবার এবার চলে যাই তোর বাবা মিস্টার প্রবীর মাইতির কাছে। নমস্কার। নমস্কার। শুভ শারদিয়া, কেমন লাগছে? আপনার তো বাড়িতে পুজোটা বোধহয় 3 দিন আগে থেকে লেগে গেছে, লিস্ট বেরোবার পর থেকে। কেমন লাগছে দাদা, বলুন। ভালো তো লেগেছে। বর্তমান পরিস্থিতিটা আমাদের কিন্তু খুব খারাপ জায়গায়, আমরা তো বন্যা কবলিত এলাকায় আছি, তো সেই জায়গা থেকে খুব খারাপ। তাহলে এটা তো একটা খুশির খবর, মেয়ের এই সাফল্য। আপনাদের সর্বোপরি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতেই হয়, আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আপনি এবং বিশেষ করে স্যারকে কারোরই কোনো হাত থাকে না, স্যারটা পুরোটাই কপালের উপর ব্যাপার থাকে। স্যারকে না প্যারেন্টস এর হাত থাকে, না আমাদের কনসালটেন্টের, এটা হাত থেকে স্টুডেন্টের ইস্যু। এবং যদি ন্যায্য যখন বিচার হয় তখনই বিচারটা বোধহয় এরকম হয়। এবং এটা পুরো ভগবানের উপর মানে ভগবানের তো বিচার যেটা, সেটা মানতেই হয় আমাদের সব সময়। এটাকে তো আমরা ডিনাই করতে পারি একদম। সেটা ঠিকই, আচ্ছা, কিন্তু আপনাদের হ্যাঁ, আপনার স্কুলে ঋষিতা স্টুডেন্ট ছিল, অলরেডি বলেছে বাবা কিন্তু বাড়িতে একরকম বাবা হিসেবে আর এইচএম হিসেবে স্কুলে খুব স্ট্রিক্ট। তো মেয়েকে কি বকাবকিও করতেন কখনো ডেকে ডেকে? আর মেয়ে কেমন ছিল ছোটবেলা থেকে? ও অ্যাকচুয়ালি পড়ুয়া মেয়ে ছিল। ও বাড়ির মানে বই ছাড়া ও কিছু বোঝে না। ও ছোট থেকেই ও বই ছাড়াই কিছু বোঝে না। অ্যাকচুয়ালি ও 8 পর্যন্ত অন্য স্কুলের স্টুডেন্ট ছিল। 9, 10 এবং 11, 12 আমার স্কুলেরই ও ছাত্রী। হ্যাঁ, এবং ও যখন মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, স্টেট বোর্ডে, তো তখনই ম্যাডাম যখন, অর্থাৎ আমাদের চিফ মিনিস্টার যখন ওকে অ্যাওয়ার্ড দেয়, তখনই ও বলেছিল যে আমি তুমি কি হতে চাও? না, আমি ডাক্তার হতে চাই। এটাই একটা ওর স্বপ্ন ছিল। হ্যাঁ, এই জায়গাটা। আপনার ওর মায়ের এবং ঠাকুমা, দাদু, মামা বাড়ি, কাকা, জেঠি সবাই কি বক্তব্য, মানে কেমন আনন্দ করছেন আপনারা? এত সবাই তো সত্যি খুশি হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর মামা বাড়ির দিক থেকে বেশি সাপোর্ট ছিল যে ও ডাক্তারি পড়ুক, কারণ ওর মামার ছেলে এবং মাসির ছেলে তো আপনাদের মাধ্যমেই পড়াশোনা করে ওখানে। আর অ্যাকচুয়ালি ওর মেজো মামা অর্থাৎ ওই সৌভিকের বাবাই অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে বেশি করে করেছে আর কি, ইন্সপায়ার করেছে। একজন পড়ছে পপুলার মেডিকেল কলেজে, দুজন পড়ছে ঢাকা ন্যাশনালে, আর ঋষিতা গভর্নমেন্ট কোটায় ফার্স্ট লিস্টে সেকেন্ড নাম। মানে একদম ফ্যামিলিটাতে ডাক্তার গিজ করবে আর কয়েক বছরের মধ্যে। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি দাদা যে আপনার প্রফেশনে আপনার মেয়ে যাক? নাকি আপনি সবসময় এনকারেজ করেছেন যে না, ঋষিতা ডাক্তারি পড়ুক, ডাক্তার? আমি অ্যাকচুয়ালি কাউকে আমি কাউকে চাপিয়ে দিই না। ও যেটা চায়, যেটাই পড়তে চায়, আমরা সেই দিকটাতেই ওদেরকে ইন্সপায়ার করি। হ্যাঁ, ফলে আর ওর মায়ের একটু বেশি ইচ্ছা ছিল। ওর মা তো বায়োলজি টিচার। হ্যাঁ, মা বায়োলজির টিচার, ও মাই ওকে পড়াতো বায়োলজি। মা বায়োলজি পড়াতো, মানে মায়ের বেশি ইচ্ছা ছিল।
আচ্ছা ঋষিতা যদি ধরুন ডাক্তারি চুজ না করতো তাহলে আপনার কি মনে হয় ঋষিতা কি বায়োলজি নিয়ে পড়াতো, টিচার হতো? না, ও তো না, ওর অ্যাকচুয়ালি ফিজিক্সের প্রতি ওর একটা ভীষণ ইন্টারেস্ট ছিল প্রথম থেকেই, তো সেই জন্য ও ফিজিক্স পড়তো এটা না হলে। আচ্ছা আচ্ছা, ঋষিতা ছোটবেলা থেকে স্বভাবে কেমন ছিল? খুব দুষ্টু ছিল না ছোটবেলা থেকে? এখন যেরকম আমরা দেখি শুধু একটা হাসি মুখের মেয়ে, একদম ঠান্ডা শান্ত একটা মেয়ে, ওকে ছোটবেলা না, থেকে ও এরকম ও একেবারে ধীর স্থির, ও মানে বই ছাড়া কিছু বোঝে না, গল্পের বই বেশি করেই পড়তো, আর বাড়ির মধ্যেও সীমাবদ্ধ। বাড়িতে যদি দুদিন আমরা কেউ নাও থাকতাম, ও কিন্তু একাই থেকে যাবে বইকে সঙ্গী করে। আগে জানতেন যে সার্ক কোটা বলে কিছু হয় বাংলাদেশে? কখনো শুনেছিলেন এটা? নাকি সৌভিকের বাবা যখন আপনাকে গিয়ে বলে তখন আপনি জানতে পারেন? না, এটা অ্যাকচুয়ালি ওর মামা সৌভিকের বাবাই হচ্ছে অ্যাকচুয়ালি। ও 2019-এ যখন ও এইচএস পাস করে তখনই কিন্তু ওর বাবা বলেছিল এই ব্যাপারটাতে, এই সাব কোটার ব্যাপারটাতে ওর বাবাই বলেছিল, সৌভিকের বাবাই। আর অ্যাকচুয়ালি আমরা ঠিক জানতাম না, আমরা জানতাম বাইরের কান্ট্রি থেকে পড়ে এলে মনে হয় রেজিস্ট্রেশন পেতে গেলে ওদের কি পরীক্ষা দিতে হয়, আর আমাদের নিজেদের দেশে পড়লে পরীক্ষা দিতে হয় না, এটা আমাদের জানা ছিল না। এটা যে 2019 থেকে এটা মডিফাই হয়েছে এটা আমাদের জানা ছিল না, নাহলে তো আমরা 2019-এই হয়তো আপনাদের মাধ্যমে চেষ্টা করতাম। দেখুন চেষ্টাকে, ও যা নাম্বার পেয়েছে ওই জন্য তো আমরা দেখেই বলেছি যে আমরা একটা অ্যাপ্লাই করেই দেখি না কি হচ্ছে, নইলে তো সেকেন্ড থার্ড প্রাইভেট কলেজ গুলো আছেই। এটা হচ্ছে ব্যাপার। একবার আমি আবার ফিরে যাব ঋষিতার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঋষিতা, বাবা তো খুব প্রশংসা করছে, তুই বললি বাবা খুব স্ট্রিক্ট, কিন্তু বাবা বলছে মেয়ে কিন্তু পড়াশোনা ছাড়া কিছুই জানতো না, ভীষণ এসে। আচ্ছা ঋষিতা, তুই নাকি ফিজিক্স পড়তেও খুব ভালোবাসিস, তাহলে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রির মধ্যে তোর কোনটা প্রিয়? আর যদি ডাক্তার না হতিস তুই কি হতিস? তোর বাবা বলছে তুই নাকি ফিজিক্স নিয়ে করতিস, তোর থেকেও জানতে চাই তুই কি করতিস। হ্যাঁ, যদি ডাক্তার না হতাম আমি ফিজিক্স নিয়েই পড়তাম। ইনফ্যাক্ট আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম যখন সার্কের আমি রসায়নটা চলছিল। জানি, তো এত যখন ডিলে হচ্ছিল তুই আমাকে বলেছিলি দিদি আমি অলরেডি কিন্তু একটা জায়গায় ক্লাস করছি, বিকজ আমি জানি একটা খুব ভালো স্টুডেন্ট না কোথাও বসে থাকে না, মানে অনেক স্টুডেন্টের নেচার থেকে যে নিচে এবার হবে না, সামনের বছর করে 5 বছর 6 বছর 7 বছর ধরে তারা দিয়ে যাচ্ছে। তোকে কিন্তু আমি দেখেছি প্যারালালি তো যাদবপুর ইউনিভার্সিটিতে ক্লাস করে গেছিস, ভীষণ ভালো লেগেছে। এবং আমার মনে হয় ইউ উইল বি আ ভেরি গুড ইন্সপিরেশন টু মেনি আপকামিং স্টুডেন্টস হু ওয়ান্টস টু বি আ ডক্টর, আমার মনে হয়। আচ্ছা তোর কি মনে হচ্ছে যে এতদিন জার্নিটা যে হবে, এবার তুই আর 2-3 দিনের মধ্যে চলে যাবি বাংলাদেশে বাবা মাকে ছেড়ে, আর যাদবপুর ইউনিভার্সিটিরও সব টিচার্সদের বাই বলে পুরনো সব বিষয়গুলোকে, তো এই ফিলিংসটা কেমন? আগে কি কখনো বাইরে থেকেছিস বাবা মাকে ছেড়ে, না সবসময় বড় হয়েছিস বাড়িতেই? না, আমার বাড়িতেই পড়াশুনো, বাবা মার কাছেই পড়াশুনো, তো বাড়ি ছেড়ে কখনো বাইরে থাকা হয়নি। তাই হ্যাঁ, এটা একটু খারাপ লাগার ফিলিংস। বাবা মার কাছে তো সবসময় থেকেছি, পড়াশুনো এবং গল্প মানে সবকিছুই বাবা মার সাথে। আর যাদবপুরে প্রায় 1 বছর আমি কাটিয়েছি, আমার একটা ইয়ার কমপ্লিট হয়েছে, ওখানেও কিছু বন্ধু বান্ধব, টিচার, তো কিছু মেমোরিজ, খুব ভালো মেমোরিজ আছে। হ্যাঁ, একটা ভালো ইনস্টিটিউশনে আমি পড়তাম, ওইখান থেকে আরো কিছু ভালোর জন্য নিশ্চয়ই যাচ্ছি। তো এইটুকু ইন্সপিরেশন যে হ্যাঁ কিছু ভালো করতে পারবো। নিশ্চয়ই তুই খুব ভালো ডাক্তার হবি। আর সার্ক নিয়ে বলার জন্য যারা সবাই বাংলায় বুঝছে না, আই ওয়ান্ট টু অলসো কনভে টু স্টুডেন্টস who are watching this show that to get SARC quota no consultant or nobody can assure you 100% confirmation. It is based and investigated on your marks, and this time there was a huge delay because of some issues made in the mark sheets of different students of different consultancies, and that is one of the reasons the genuine candidates like Rishita had suffered so many months of delay. And I hope and I request all the parents and students who are watching this show, please maintain some preventive measures while applying for SARC quota. Like if your student, for example, let me take a case study, case A had received in biology out of 100 out of 100, in physics he or she got, case A got 94, and in chemistry 97, and your consultant assured you that you will get it, please no.
always remember there may be a case B where the student might get 100 out of 100 in biology, 99 in chemistry, and 99 in physics. So that person's chances will be more higher than case A. And whenever the students are applying through consultant, even I'm a consultant, but still I'm saying you, whenever you're applying for SARC quota, whenever you're submitting your documents, make sure you take a photocopy and make your consultant or the concerned person who are applying for it get signed on the documents which you are submitting, so that in any case of problem, you have this proof that I have given these documents. If any, manipulations being done, it is slowly you can tell who has done it, whether your consultant had done it or somebody else. So, after all, we always see that it is not the consultant, the college, or the other country which suffer. It is the student who suffer. Just think about the 8 students who are suffering, who thought they will get through SARC, and still they are not being, in the SARC list till now. So for them, the entire investigation process was done. The entire SARC list for India was delayed. Everybody was talking about our country, but reality, no one knows. And try to always consult the consultant who is in your own country. Don't try to go and apply for SARC or any private medical colleges for people who are not from your country, who just come seasonal from other countries to India, take a small office, and sit and say, I'm directly from that country, so you can trust me. I'm not demeaning anybody. So let us be very clear. A consistent consultant residing in an office for 9 years, 10 years continuously with a set of team, well, equipped knowledges, try to go to that consultant. It is not from which country the consultant is here. Choose a consultant whom you can get hold of. If today, if Rishitas, we have done any manipulations, any mistake, their parents could easily come and talk to us, because we are very much present in our own office in Kolkata. But imagine I'm a consultant from other place, just got a rented, small 1-room office, and I'm sitting for the season. And after that, I don't care about the student. I did the manipulation. The student future is at toss. Please know. Choose proper consultant. Although SARC is not in hands of the consultant like us or nobody, it solely depends on the Bangladesh, the embassy, the ministry, everybody. Okay, it is not decided by us, but a proper consultant can guide you what to do and not. So I will definitely make a video very soon on the do and don'ts for applying SARC, which will be coming very shortly. And Rishita, coming back to Rishita কে আবার নিয়ে আসা যাক একটু। ঋষিতা, পুজো আসছে, পুজোর আগে তোর বাবাকে বললাম তোদের বাড়িতে খুশির খবর, তোর লাইফটা ভীষণ একটা খুশিতে ভরে যাওয়ার খবর। মা কি বলছে? মা তো বায়োলজি পড়াচ্ছে তোকে, মা কি বলছে? আর মা এজ এ টিচার কেমন ছিল, আর মা হিসাবে কেমন, আমি জানতে চাই। মা হিসেবে এবং টিচার হিসেবে মা খুব স্ট্রিক্ট, বাড়িতেও খুব স্ট্রিক্ট, স্কুলেও খুব স্ট্রিক্ট। মা খুব স্ট্রিক্ট আর ডিসিপ্লিন। তো মা খুব ডিসিপ্লিনে রাখে আমাদের, যে ঠিকঠাক সময় খাওয়া দাওয়া, পড়াশোনা, যেটা খুব একটা করতে পারি না, কিন্তু মা এটা চেষ্টা করে সব সময়। আর মার কাছেই বায়োলজি আমার পড়া একদম ছোট্টবেলা থেকে একদম 12th অবধি। তো মায়ের কাছেই বায়োলজি পড়া, বায়োলজিকে ভালোবাসা এবং বায়োলজি সম্পর্কে আরো অনেকটা জানতে পারার যে সুযোগটা পেয়েছিলাম, যে যখন ক্লাস 10th ছিলাম তখন একটু হায়ার স্টাডিজ করার, কারণ মায়ের কাছে বই থাকতো 11-এ 12th-এর, বা যখন 12th-এ পড়তাম তখন গুগল থেকে হোক, মানে হায়ার কিছু জায়গা একটু ভালোভাবে জানার জন্য। তো মা খুব হেল্প করেছে। মা মানে একদম বন্ধুর মতো হেল্প করেছে, টিচারের মতো বকেছে, মায়ের মতো ভালো ভালো রান্না করে খাইয়েছে, মানে পুরো প্যাকেজ তোর বাড়িতে। বাবা এইচএফ, মা বায়োলজি টিচার, আর একটা খুব ভালো মেয়ে তুই, যে পড়াশোনার বাইরে কিছু ভাবদিস না। গল্পের বই বোধহয় খুব পড়তে ভালোবাসিস, তাই না ঋষিতা? আমি প্রচুর গল্পের বই পড়েছি এক সময়, মানে আমার কাছে লাইব্রেরি তৈরি করার মতো গল্পের বইয়ের একদম সংগ্রহ আছে। আমি খুব ভালোবাসতাম বই পড়তে, এবং আমার বাংলা ভালোবাসতে হবে, লং ওয়ে টু গো। একদম। আচ্ছা ঋষিতা, তুই আমাদের উপর কতটা আস্থা রেখেছিলি এজ আ স্টুডেন্ট, যে সবাই যখন বলছিল যে না ডিলে হচ্ছে, এরকমও তুই একদিন একটা ছোট্ট আমাকে মেসেজ করেছিস, দিদি আমি এক জায়গায় পড়লাম না, শুনলাম যে লিস্টই নাকি ইন্ডিয়ার বেরোবে না,
কিন্তু আমরা তোকে সবাই এখান থেকে মিস্টার মানিশ জয়সওয়াল, অনিন্দিতা চক্রবর্তী, আমি এবং আমাদের টিমে যতজন আছে সবাই কিন্তু বলেছে ঋষিতা আস্থা রাখ, তোর মার্কস ভালো আছে, ভগবানকে ডাক, ভগবানের উপর ছেড়ে দে, নিশ্চয়ই ভালো কিছু আছে। তুই কি আস্থাটা খুব বেশি হারিয়ে ফেলেছিলি না? আমরা যখন তোকে বুঝিয়েছি তখন তুই বুঝেছিস যে না ঠিক আছে? না না, আস্থা খুব একটা কখনোই আস্থা হারায়নি, বাট আমি একটু তাড়াতাড়ি ভয় পেয়ে যাই। তো যখন চারিদিকে স্বাভাবিক। সবাই অনেকে এরকম বলছিল, এবার আমাকেও মেসেজ করে জানতে চাইতো, ফোন করে জানতে চাইতো, বিভিন্ন মানে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অনেকে, যে আসবেই না, এটা ক্যান্সেল হয়ে গেছে। আমি বোঝানোর চেষ্টা করতাম যে না আসবে, কিন্তু এরকম যখন অনেকটা দিন চলতে থাকলো, মাঝে মাঝে একটু হোপলেস হয়ে যেতাম যে স্বাভাবিক, বোধহয় একদম আসবে। স্বাভাবিক। জানিস তো কিন্তু একটা কথা আমি বলবো, তোর বাবা মা তুই তোরা কিন্তু সবসময় মানে এই যে আস্থাটা দেখিছিস, মানে আমরা বলেছি যে দেখুন নিশ্চয়ই লিস্ট আসবে, লিস্ট বেরোবে, কেন এতগুলো ছেলে মেয়ের তো জীবন নিয়ে একটা দেশে কোনো খারাপ হতে পারে না, এটা কোনো দেশই চাইবেন না অন্য দেশের কোনো ক্ষতি হোক, বা কখনো এটা পসিবল না, নিশ্চয়ই লিস্ট আসবে, ডিলে হয়েছে। কিন্তু আমি সত্যি কথা বলবো সবাইকে, দর্শকরা যারা দেখছেন, যে কখনো একটা খারাপ কথা বলা বা এই যে আপনারা এই করেছেন বা আপনারা করেননি বা অন্য কনসালটেন্ট ফ্রড করে দিয়েছে এই জন্য, কখনো তোদের তরফ থেকে কোনো খারাপ কথা বা ইউসেজ অফ ওয়ার্ডস আমরা পাইনি। মানে এটাতেই বোঝা যায় যে একটা ভালো স্টুডেন্ট হতে গেলে না তার আপব্রিঙ্গিংটা, ফ্যামিলি ম্যাটার, মানে ব্যাকগ্রাউন্ডটা কতটা ম্যাটার করে। এটা আমরা বোধহয় ঋষিতা মাইতির বাবাকে দেখে, ঋষিতাকে দেখে মায়ের সঙ্গে অতটা কথা, কিন্তু আমার মনে হলো আজকে শুনে যে এই জন্যই বোধহয় ফ্যামিলিতে এত সবাই, ওদের ফ্যামিলি ছাড়া সবাই প্রায় মানে অ্যাকাস্টম উইথ আস, যে কেন একটা ভালো স্টুডেন্টস একটা ফ্যামিলি থেকে বেরোয়। upbringing and the background of the family is very important. মানে এটা বোধহয় ঋষিতার বাবার এত পেশেন্স, শুধু আমাকে বলতো ম্যাডাম লিস্টটা বেরোয় তো, আর আমার না নিজের তখন খুব কষ্ট হতো, খুব খারাপ লাগতো। ঋষিতা যখন ছোট্ট ছোট্ট মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে দিদি কি হবে, আমার খুব মনে হতো তখন বলতো সবাই খুব হেল্পলেস মুহূর্তে আমরা কাটিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা ডার্কনেস এর পরে তো লাইটনেস আসে। তাই এত ঝড় বৃষ্টি হচ্ছে, আশা করা যাচ্ছে পুজোর সময় একদম চকমকি লাইট জ্বলবে, সব জায়গায় ঢাক বাজবে, সবাই এনজয় করবে। আচ্ছা, এবার আমার একটু বক্তব্য আছে যেটা আমি বলছিলাম সার্ক নিয়ে। সার্ক সম্পর্কে বুঝতে গেলে যখনই আপনারা কোনো কনসালটেন্টের সাহায্যে অ্যাপ্লাই করবেন, কাইন্ডলি কনসালটেন্টকে যেই আপনাদের অরিজিনাল ডকুমেন্টসটা দিচ্ছেন তার জেরক্স কপিতে নিশ্চয়ই সই করিয়ে নেবেন। কেন আজ যেরকম 8 স্টুডেন্ট 10 স্টুডেন্টের প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি সাফারার এবং হ্যারাসড হয় স্টুডেন্টরা। তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার রাইট কিন্তু কারোরই নেই, সে যেই হোক না কেন, ঠিক আছে? এবং চেষ্টা করবেন আপনার দেশের, আপনার স্টেটের বা স্টেটের বাইরে হলেও দেশের কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে তার অফিসে যান, এবং পাড়ার লোকজনকে, যেরকম আগে লোকে মেয়ের বা ছেলের বিয়ে দিতে জিজ্ঞেস করতে যে কেমন মেয়েটি বা ছেলে কেমন, ঠিক সেইভাবে এটাও জানুন যে এই কনসালটেন্টের এই অফিসটি কত বছর ধরে এখানে আছে। হঠাৎ উড়ে এসে সিজনাল মাইগ্রেটরি বাজের মতো জুড়ে বসে একটা কনসালটেন্ট অন্য জায়গা থেকে একটা ছোট্ট অফিস নিল এবং বললো আমি তো এই দেশের, তো আমার কাছে অ্যাপ্লাই করুন, এটা হয়ে যাবে, এটা হয় না স্যার, কেউ করে দিতে পারেনি। ইভেন অ্যাজ এ কনসালটেন্ট আমি বলছি আমরা কখনো এশিওরিটি 100% দিতে পারি না যে হয়ে যাবে স্টুডেন্টের অ্যাডমিশন, বিকজ দিস ইজ নট পসিবল। তো মাথায় রাখবেন। এবং আমি খুব শিগগিরই আরেকটা আমার ভিডিও আনবো যেখানে আমি প্যারেন্টস এবং স্টুডেন্টদেরকে গাইড করার চেষ্টা করবো যতদূর আমার সম্ভব, যে স্টুডেন্টদের কি করা উচিত এবং কি করা উচিত না, স্যারকে তাদের যদি মার্কস থাকে সেটা অ্যাপ্লাই করতে। মাথায় রাখবেন আপনার ছেলে হয়তো বায়োলজিতে পেয়েছে 97, ফিজিক্সে পেয়েছে 98, কেমিস্ট্রিতে পেয়েছে 92, ভেবে দেবেন না কোনো কনসালটেন্ট বললে যে আপনার 100% সার্ভ হবে। কেন মাথায় রাখবেন অন্য কোনো স্টেট থেকে বা অন্য কোনো জায়গা থেকে আরেকটা স্টুডেন্টের মার্কস হয়তো বায়োলজিতে 100তে 100, ফিজিক্সে 100তে 100 এবং কেমিস্ট্রিতে 99 থাকতেই পারে। তো চান্স কার? আপনারা এগুলো প্লিজ ভেবে দেখুন। এ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমার নম্বরে 9051772900 তে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আমরা নিশ্চয়ই আপনাদের গাইড করব। এবং আবার কামিং ব্যাক টু প্রবীরদা ঋষিতা একসঙ্গে আমি চলে আসি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। প্রবীরদা, এই যে আমাদের অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টের সবার উপর আপনি ভরসাটা রেখেছেন এবং কোনোদিনও একটা উঁচু নিচু কথা বলেননি, এবং যেভাবে মানে একটা বিশ্বাস রেখেছেন, এবং আপনার মেয়ের ব্যবহার, আপনাদের ব্যবহার, আমি সেটাই বললাম, একটা মেয়ে এত ভালো মার্কস পাওয়া সেটা ইম্পর্টেন্ট না, মানুষটা কেমন এটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের থেকেই শেখা। ঋষিতা তুই অনেক বড় ডাক্তার হ, আমাদের অনেক ব্লেসিংস, অনেক ভালোবাসা থাকবে। পুজো খুব ভালো করে কাটা, আর খুব শিগগিরই তুই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিস, সবাই ওখানেও তোর জন্য ওয়েট করছে, আর আমরা খুব শিগগিরই মিট করবো সামনাসামনি তুই যাওয়ার জন্য।
প্রবীর দা, আপনি ম্যাডাম খুব ভালো থাকবেন, এবং থ্যাংক ইউ ফর এভরিথিং, যে আপনারা এত আস্থা রেখেছেন, এত ভালোবেসেছেন আমাদেরকে, এত রেসপেক্টটা দিয়েছেন। তো আশা করি ঋষিতা আর কয়েক বছরের মধ্যে খুব ভালো সফল ডাক্তার হয়ে উঠবে, এই কামনা করছি। এবং পুজো সবার যারা দেখছে সবার ভালো কাটুক, খুব ভালো যাক সময়টা, আর যেন বৃষ্টি টিষ্টি না হয়। আপনারাও তো খুব বৃষ্টি মানে বন্যার জন্য এফেক্টেড আপনাদের এরিয়া। আপনারা খুব ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, এবং প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার আওয়ার অ্যাসপায়ারিং লাইফ চ্যানেল। নমস্কার। many thanks. Thank you, Rishita. All the best. Thank you, ma'am. Thank you.